হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি জুয়েল স্যার। আজকে আমরা আয়করের অঙ্ক করব। তো আয়কর বিধি বইয়ের মনে করেন আপনার একটি বাড়ি আছে এবং সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করেন। তো এই যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করেন, এই বসবাস করার পরেও আপনার বাড়ির একটা অংশ আছে যা শুধুমাত্র এমনি পইড়া আছে। তো সেই বাড়িটা কি করতে চাইতেছেন? আপনি কাউকে ভাড়া দিতে চাইতেছেন। তো আপনি যদি বাড়িটা ভাড়া দেন তাহলে সে বাড়ি ভাড়া বাবদ আপনাকে টাকা দিবে। তো সেই টাকাটা আপনার কি হইতাছে? আয় হইতাছে। যেহেতু আপনার একটা আয় পাইতাছেন, সরকার এর উপর কি নিবে? আপনার ট্যাক্স নিবে বা কর নিবে। ঠিক আছে? আমরা যেকোনো জায়গায় আয় করি, যেহেতু একটা আমরা সরকারি আইনের অধীনে আমরা বসবাস করি, সরকার সেখানে কি নেয়? আয় নেয়। সরকার আমাদের আয়ের উপর ট্যাক্স নেয়। তো আমাদের দেখেন এইখানে সরকার যে ট্যাক্স নিবে বা আয় নিবে, কর নিবে, এটার নাম হলো ভাড়া হতে আয়। ঠিক আছে? এবং এই ভাড়া হতে আয় আপনি কত টাকা ট্যাক্স নিবে, কতটুকু ছাড় দিবে অথবা কতটুকু মনে করেন সে সুযোগ সুবিধা দিবে, সবকিছু একটা আইনের মধ্যে লেখা থাকে। সেই ধারাতে দেখেন আমাদের আইনের যে ধারা আছে করের, তার ৩৫ থেকে ৩৯ ধারার মধ্যে এই কথাগুলো আছে যে ভাড়া সম্পর্কিত। যে আপনি ভাড়া বাবদ আয় হইলে কত টাকা আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? কত টাকা দিতে হবে, কিভাবে দিতে হবে, কি সৃষ্টি বা কি সমাচার। তো এইজন্যই এটার নাম হইছে ভাড়া হতে আয়। ধারা ৩৫ থেকে ৩৯। তো সেটাই আমরা করব। তো উপরের কথাটা দেখেন, আমরা সবাই জানি যে ভাড়া হতে আয় বা যেকোনো আপনার আয়ের জন্য অঙ্ক যখন করবেন, তখন আপনাকে কি করতে হয়? আপনাকে ১ম এ শিরোনাম লিখতে হবে। যেমন দেখেন এখানে লিখছি করদাতা। করদাতা হইল আমাদের ই, এবিসি বা আপনার যেই করদাতার নাম থাকবে সেই নামটা দিবেন। এরপরে আয় বর্ষ। তো আমরা ২০২৩ এ যারা পরীক্ষা দিতেছি তারা আমরা বা ২৪ এ যারা পরীক্ষা দিতেছি তাদের হবে ২০২২-২৩, আর কর বর্ষ হবে ২০০০, এটা ২৩ হবে, সরি, ২০২৩-২০২৪। তো এরপরে যারা অন্য কোনো আয় বর্ষ বা কর বর্ষ থাকে সেটা আমরা আপনাদের গ্রুপে লিখে দিব। তো আমরা যারা বর্তমানে ইয়েতে পড়ি, কি বলে, পরীক্ষার্থী ২৪-এর, তারা আমরা লিখব ২২-২৩, ২৩-২৪। তারপর লিখব ভাড়া হতে আয় নির্ণয়। সবগুলো অঙ্কের উপরে এটা লিখে নিতে হবে। ঠিক আছে? তারপর দেখেন এইটা হইলো আমাদের অঙ্ক। এই ফরম্যাটেই আমরা অঙ্কটা করব। দেখেন তো ১ম এ আমরা কি লিখছি? ভাড়া হতে আয় ধারা ৩৫ থেকে ৩৯। প্রত্যেকটা অঙ্কতেই আপনি কি করবেন? এই কথাটা আগে লিখে নিবেন যে ভাড়া হতে আয় ধারা ৩৫ থেকে ৩৯। তারপর আপনি এখানে লিখবেন প্রাপ্ত ভাড়া। অর্থাৎ আপনি এটা যে বাড়িটা যে ভাড়া দিছেন, আপনাকে বলা হইলো প্রতি মাসে ২০,০০০ করে আপনি ভাড়া পাইছেন। তাহলে প্রতি মাসে যদি ২০,০০০ হয়, ২০,০০০ কে আমরা ১২ দিয়ে গুণ দিব। এই যে এটার নাম হবে প্রাপ্ত ভাড়া। যেই ভাড়াটা আমি পাইছি ভাড়াটিয়ার কাছ থেকে। বুঝতে পারছেন? সেই টাকাটা। অথবা যদি লেখা থাকে যে বছরে ১,৭২,০০০ টাকা পাইছে। তাহলে এই টাকাকে আর ১২ দিয়ে গুণ দিতে হবে না। তো বছরে পাইছে। সেটা আমরা নিয়ে ১ম ঘরে বসায় দিব। ঠিক আছে? তো এর সাথে দেখেন যোগ হবে উৎসে কর্তৃত কর, মানে উৎসে কর বলি আমরা। উৎসে কর যোগ হয় কত পার্সেন্ট? ৫%। এর একটা সূত্র আছে, যখন অঙ্কে যাব তখন দেখাই দিব। এখন কথা হইলো উৎসে কর্তনটা কি? উৎসে কর্তনটা হইলো এই যে আপনি যে বাড়ি ভাড়া থেকে আয় করতেছেন, বাড়ি ভাড়াটা ২ ধরনের হয়। কত ধরনের হয় ভাইয়া? ২ ধরনের। কেমন ২ ধরনের? একটা হইলো আপনি কাউকে বসবাস করার জন্য বা বাড়িতে থাকার জন্য ভাড়া দিতে পারেন। থাকার জন্য ভাড়া দিছেন, হ্যাঁ? ভাড়াটিয়াকে। আমরা বাড়িতে লোকজন দেই না ফ্যামিলি বাসা ভাড়া? ওইটাকে বলা হয় আবাসিক উদ্দেশ্য। এই যে আবাসিক উদ্দেশ্য, বুঝতে পারছেন? আর যদি চান আপনি কোনো প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দিতে পারেন। যেমন আমি প্রাইভেট পড়াই, আমিও কিন্তু একটা রুমের মধ্যে প্রাইভেট পড়াই। তার জন্য আমাকে রুম ভাড়া দিতে হয়। তো ওটাকে কিন্তু আবাসিক বলবে না। ওটাকে বলা হয় বাণিজ্যিক উদ্দেশ্য, মানে ব্যবসা করার উদ্দেশ্যে। তো আপনার আশেপাশে যেসব দোকানপাট আছে, ওই ঘরগুলোও কেউ না কেউ ভাড়া নিছে। তো সেইগুলোকে বলা হবে বাণিজ্যিক উদ্দেশ্য। আর যদি আপনার আশেপাশে বা আপনার বাসায় কোনো ভাড়াটিয়াকে আপনি বাসা ভাড়া দিছেন, তারা ফ্যামিলি বাসা নিয়ে উঠছে বা ফ্যামিলির লোকজন নিয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় আবাসিক উদ্দেশ্য। তো আপনার যেই বাড়িটা ভাড়া দিছেন, সেই বাড়িটা যদি বাণিজ্যিক উদ্দেশ্য হয়, মানে ব্যবসা করার উদ্দেশ্যে দেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই উৎসে কর্তনটা যোগ করতে হবে। অঙ্কে দেওয়া থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। কিন্তু আপনি যদি কাউকে থাকার জন্য, মানে আবাসিক উদ্দেশ্যের জন্য দেন, তাহলে এই জিনিসটা আসবেই না। কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা উৎসে কর্তন কখন বসবে? যখন আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? অর্থাৎ বাড়িটা
যদি অফিসের বা কোনো ব্যবসার প্রয়োজনে কাউকে ভাড়া দেন, তাহলে আপনি মনে রাখবেন যে স্যার বুঝবো কেমনে ব্যবসায়িক প্রয়োজনে, অঙ্কে লেখা থাকবে সুন্দরভাবে, বুঝতে পারছেন? যে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হইছে, হাসপাতাল প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হইছে, সরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হইছে, বা আপনার কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হইছে, তাহলে বুঝবেন এটা হলো ব্যবসায়িক উদ্দেশ্য। তাহলে আপনি উৎসে কর্তন 5% যোগ করবেন। আর যদি বলা হয় যে না, তার 2 তলা বাড়ি ছিল, 1 তলা সে নিজে থাকে, অন্য তলা সে ভাড়া দিছে, তাহলে বুঝবেন যেহেতু নির্দিষ্ট করে বলে নাই যে ভাড়াটা আসলে কাকে দিছে, তাহলে বুঝে নিব আবাসিক উদ্দেশ্যেই দিছে। ঠিক আছে? তো এটা যোগ হইলো। এর সাথে দেখেন আরেকটা জিনিস যোগ করতাছি, নাম হইলো ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ির খরচ। অর্থাৎ বাড়ির মধ্যে যে ভাড়াটিয়া আইলো ভাড়া থাকতে, ওই যদি কোনো খরচ করে ওইটা যোগ হইব। ধরেন আমি প্রাইভেটের রুমটা ভাড়া নিছি, তো প্রাইভেটের রুমের একটা সুইচ নষ্ট হয়ে গেছে, এখন একটা সুইচ ঠিক করতে মিস্ত্রি সহ মাত্র 100 টাকা লাগবে। এর জন্য মালিকের সাথে ক্যাশ না কইরা আমি নিজেই খরচ করে লাই, আমি নিজেই ঠিক করে ফেলাই। তাহলে আমি তো এই খরচটা করলাম, আমি কে? ভাড়াটিয়া। তো এরকম ভাড়াটিয়া যদি খরচ বহন করে সেটা যোগ হবে। এটি সব অঙ্কে থাকবে না, থাকলে আর কি করব, হ্যাঁ? আর যদি মালিকে কয় না আমার বাড়ি আমি এটি ঠিক করে দিম, তাহলে মালিক পক্ষ যদি কোনো খরচ দেয় সেটা হয়ে যাবে কি? বিয়োগ বা বাদ। কথা বুঝছেন? একবারে সহজ কথা, বাড়ির জন্য যদি ভাড়াটিয়া কোনো খরচ দেয় যোগ হবে, বাড়ির জন্য যদি মালিক পক্ষ কোনো খরচ দেয় তাহলে বিয়োগ হবে। তো এই ৩ টা কাজ কাম করলে যেই টাকাটা আসলো বা যে উত্তরটা আসলো এটার নাম দিব প্রকৃত ভাড়া। প্রকৃতপক্ষে আমি এত টাকা ভাড়া পাইছি। কারণ কিছু যোগ হইছে, কিছু বিয়োগ হইছে। এর সাথে দেখেন আমরা কি লিখছি? পরমূল্য। স্যার এটা তো পরমূল্য আপনি সাইডে লেখেনও নাই। যোগ করবো না বিয়োগ করবো? কিছুই না। খালি আপনি লিখবেন পরমূল্য। পরমূল্য মানে বর্তমান বাজার দর অবস্থা অনুযায়ী ওই বাড়িটার মূল্য কত হইতে পারে। পৌরসভা থেকে কিন্তু একটা নির্ধারণ কইরা দেয়। যে আপনার, যেমন আমি প্রাইভেট যে পড়াই, রুমটা হইলো ১২ ফিট বাই ১২ ফিট। কথা বুঝছেন? ১২ ফুট বাই ১২ ফুট একটা রুম। তো অ সরকার বইলা দিল বা পৌরসভা থেকে নির্ধারণ হইলো যে ১ ফুটের ভাড়া দাম হইলো ৳১০,০০০। ১ ফুটের বর্তমান দাম কত? ৳১০,০০০। তাহলে ১২ ফুটের একটা ঘরের দাম হইতেছে ৳১,২০,০০০। কত টাকা? ৳১,২০,০০০। তার মানে ওই পৌরমূল্য বা বর্তমানে আমি যেই রুমটা প্রাইভেট পড়াই সেই রুমটার ভাড়া মূল্য হইলো ১,২০,০০০। তো এইভাবে একটা পৌরমূল্য, এটাও আমাদের বের করতে হবে না, দিয়েই দিবে। ঠিক আছে? খুব সহজ জিনিস। পৌরমূল্য। তো সেটা আমরা কি করব? এখানে বসাবো। তাহলে একটা বাড়াইলো প্রকৃত ভাড়া, একটা বাড়াইলো কি? পৌরমূল্য। এই ২ টার মধ্যে দেখেন লিখছি বার্ষিক মূল্য যেটি বড়। মানে এই ২ টার মধ্যে যেইটা বড়। একটা হইছে ধরেন ১.৫ লাখ, একটা হইছে ১,৬০,০০০। ঠিক আছে? একটা হইছে মনে করেন ১,৫০,০০০, একটা ধরুন হইছে ১,৬০,০০০। এই ২ টার মধ্যে যেইটা বড় সেটা বার্ষিক মূল্য হিসেবে যাবে। ঠিক আছে? যেটা বড় সেটা কি মূল্য হিসেবে যাবে? বার্ষিক মূল্য হিসেবে যাবে অঙ্কে। খুব সহজ কথা। তাহলে কি বুঝলাম? যে এইগুলা আমরা যোগ বিয়োগ কইরা যে টাকাটা পাইলাম সেটার নাম হইলো প্রকৃত ভাড়া। তার সাথে আমরা পরমূল্য বসাবো। যোগও করব না, বিয়োগও করব না। এই ২ টা টাকার মধ্যে যেই টাকাটা বড় সেটা আমরা নাম দিমু বার্ষিক মূল্য। ওটা যাবে কোন ঘরে? ২য় ঘরে। এরপর এর সাথে দেখেন একটা জিনিস বাদ দিছি, সেটার নাম হইলো শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা বাদ দিলে উত্তর যেটা বাড়াইতেছে সেটা হইতেছে মোট ভাড়া মূল্য। অর্থাৎ এত টাকা আমি ভাড়া বাবদ পাইছি সবকিছু বাদ দিয়া। আচ্ছা, এটাই গেল। এটি হলো আমার আয় হইল। ঠিক আছে? এখন প্রশ্ন হইল স্যার শূন্যতা ভাতা কি? কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হইল শূন্যতা ভাতা কি? তো শূন্যতা ভাতা দেখেন, ধরেন আপনি যে বাড়িটা ভাড়া দিছেন, আপনি তো এরকম নিশ্চয়তা দিতে পারবেন না যে বাড়িটা ১২ মাসই ভাড়া থাকবে, হ্যাঁ? তো বাড়িটা ধরেন আপনি একজন ভাড়াটিয়াকে দিছেন, সে হয়তোবা ১০ মাস বাড়ি ভাড়াতে ছিল। আর ২ মাস বাড়িটা কি ছিল? খালি ছিল। ২ মাস কোনো ভাড়াটিয়া পান নাই। ওই ২ মাসে যে কয় টাকা ভাড়া হইতো সেটাকেই বলা হয় শূন্যতা ভাতা। কথা বুঝছেন? অর্থাৎ আপনার বাড়িটা কয় মাস খালি আছে, সেই কয় মাস খালিকেই বলা হবে শূন্যতা ভাতা। স্যার বুঝমু কেমনে কয় মাস খালি আছে? অঙ্কে সুন্দরভাবে লিখা দিবে, বাড়িটি ১ মাস খালি ছিল, বাড়িটি ২ মাস খালি ছিল। কথা বুঝতে পারছেন? এভাবে লেখা থাকবে। তো সেটা টাকাটা কেমনে বাই করবো? এই যে দেখাই আপনার। এই যে আমাদের যেটি বড় মূল্য হবো না এই টাকাটা, এই টাকাটাকে আমরা কি করব? গুণ দিব। গুণ দিয়ে নিচে দিব ১২, কারণ ১ বছর মানে ১২ মাস। আর উপরে যেই কয় মাস খালি থাকবে। অঙ্কে উত্তরে কি? যেই কয় মাস খালি থাকে। ধরেন বলবে অঙ্কে কয় মাস খালি ছিল? ২ মাস খালি ছিল। তাহলে আপনার এই বার্ষিক মূল্যকে ২ দিয়ে গুণ দিবেন, ১২ দিয়ে ভাগ করবেন। অর্থাৎ একবার সহজ কথা, ১২ দিয়ে ভাগ করে দিন। আর যেই কয় মাস খালি ছিল ওই কয় মাস দিয়ে কি দিয়ে দিব? গুণ দিয়ে দিব। ঠিক আছে? তো এই হইল শূন্যতা ভাতা। তো এটা কাজ করলে বাড়াইলো মোট
ভাড়া মূল্য, এটা আমাদের আয় হইল। এখন তো খালি আমরা আয় করি না ভাইয়া, একটা বাড়ি ভাড়া দিলে কিন্তু অনেক খরচ আছে। তো এই খরচগুলা এখানে দেখেন কিছু খরচের নাম লিখছি। প্রথমে দেখেন আপনি লিখবেন বাদ অনুমোদনযোগ্য খরচসমূহ। লেখা সেরা ১ নম্বরে দেখেন লিখছি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। তো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কাকে বলা হয়? বাড়ির ভিত্তে আপনি যে খরচগুলা করেন সেইগুলাকে বলা হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটাই হইল অঙ্কের মূল প্যাঁচ। এই জিনিসটা যদি বুঝেন অঙ্কে আর কিচ্ছুই নাই ভাই, একবারে পানির মতো সহজ এই অঙ্কটা। তো বাড়ির দেখেন এখানে বাড়ির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ কোনগুলো এগুলো নিয়ে পরে আলোচনা করি। খালি এখানে একটা কথা বলি দেখেন, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ দেখছে ভাড়া দেওয়া আবাসিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহের মোট ভাড়া মূল্যের 25% আর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত ভাড়া মূল্যের 30%। ও তো স্যার বুঝি নাই। তো এত কিছু কথা নাই, খুব সিম্পল কথা। ধরেন আপনার এই পর্যন্ত অঙ্ক করছেন। এরপর আপনি ১ নম্বরে লিখবেন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। কি করবেন? এই যে আমাদের মোট ভাড়া মূল্য আছে না? এই মোট ভাড়া মূল্য যদি আপনি বাড়িটা কাউকে থাকার উদ্দেশ্যে ভাড়া দিয়া থাকেন, তাহলে আপনি এই মোট ভাড়া মূল্যের 25% ধরবেন এই মেরামত ও রক্ষণাবেক্ষণ। আর যদি আপনি অফিস বা ব্যবসার জন্য দিয়া থাকেন, এই যে বাণিজ্যিক মানে কি অফিস বা ব্যবসার জন্য, তাহলে এই ভাড়া মূল্যের কত পার্সেন্ট খরচ ধরমু? 30%। একদম সহজ কথা। আর এই জিনিসটা অঙ্কেতেও দিয়ে দিতে পারে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ৳১,০০,০০০। কথা বুঝছেন? আরো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ নামে আরো অনেক খরচ আছে। তো সেগুলো কি? সেগুলো আমি পরে লিখে দিব। এইখানে নাইকা, হ্যাঁ? তো যদি মেরামত আর রক্ষণাবেক্ষণ খরচগুলা অঙ্কে দেওয়া থাকে, ওইগুলা অঙ্কে যাবে না। কথা বুঝছেন? যাব না কে স্যার? আমরা তো নিয়ম অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী যদি ভাড়া দিয়া থাকি তাহলে 25% আর যদি ব্যবসার প্রয়োজনে দিয়া থাকি তাহলে 30% তো খরচ ধরতাছি। কথা বুঝছেন? তো এরপরেও যদি অঙ্কে খরচ দেওয়া থাকে ওইগুলা আসবে না। তো এই কারণে আপনাকে কোনগুলো মেরামত আর রক্ষণাবেক্ষণ খরচ চিনতে হইব ভাইয়া। তো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কাকে বলে? একটু আগে যেটা বললাম যে বাড়ির ভিত্তে যে খরচগুলা হয় সেই খরচগুলোকে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বলে। যেমন ভাড়া আদায় খরচ, আইন খরচ, তারপরে পাহারাদারের বেতন, পানির বিল, বিদ্যুৎ বিল, তাই না? তারপরে ধরেন আপনার লিফট থাকলে লিফটের ওই যে খরচ, বা আপনার কোনো কিছু কি বলে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, অর্থাৎ যা বাড়িতে ভিত্তে হইতাছে সেই খরচগুলোকে মেরামত ও রক্ষণাবেক্ষণ বলে। পাহারাদারের বেতন, নৈশ প্রহরীর বেতন, দারোয়ানের বেতন, তাই না? বিদ্যুৎ বিল, পানি বিল, পাম্প বিল, গ্যাস বিল, এগুলো সব বাড়ির ভিত্তে হইতাছে। লেনদেন দেখলে আপনি বুঝবেন। আর যদি না বুঝেন আমরা সেটা পরে লিখে দিব, হ্যাঁ? তারপর দেখেন এখানে ২ নম্বর আছে ঋণের সুদ বা মুনাফা। অর্থাৎ এই ২ থেকে শুরু কইরা এই ৭ পর্যন্ত যেটি লিখছি এগুলো আরো থাকতে পারে। বাট আপাতত এই ৭ টা লিখছি এখানে যেগুলো মনে ছিল আমার। এই খরচগুলো হলো পরোক্ষ খরচ। কি খরচ ভাইয়া? পরোক্ষ খরচ। অর্থাৎ যেই খরচগুলা বাড়ির বাইরে হয় ভাইয়া, সেই খরচগুলো এখানে অঙ্কে যাবে। আর ভিতরে যদি হয় ওটি তো যাবো না। ওর পরিবর্তে আমি মেরামত খরচ নামে ৩০% ধইরা বা ২৫% ধইরা দিম। তো বাড়ির বাইরে কোন খরচগুলো হইতে পারে পরোক্ষ? একটা হলো ঋণের সুদ। আপনি ঋণ কইরা বাড়ি করছেন। তাহলে যার কাছ থেকে ঋণ নিছেন তাকে সুদ দিতে হবে। তো সুদ যেহেতু দিতাছেন, এটা তো বাড়ির ভিত্তির জিনিস না, বাইরে যায়া দিতাছেন, তাই না? যে জমির উপরে ভূমি ইটা করছেন, মানে বাড়িটা করছেন, তার জন্য খাজনা দিতে হবে বা কর দিতে হবে, খাজনা বা পরকর। তো এটা তো বাইরে যায়া দিতাছেন, এই যে পরকর লেখাও আছে, একই কথা, খাজনা পরকর। যদি আপনার গ্রামে বাড়ি হয়, তাহলে আপনার যেটা টাকা নিবে সরকার সেটার নাম দেবে ভূমির খাজনা। আর যদি আপনার পৌরসভার ভিত্তি হয়ে থাকে তাহলে নিবে কর। বুঝতে পারছেন? তো এটা বাড়ির বাইরের হিসাব। ভূমির ভাড়া, ওই যে ভূমির ওই যে খাজনা আর ভূমির ভাড়া একই কথা, বুঝছেন? এছাড়া বীমা প্রিমিয়াম, ঋণের ভাড়া, পূর্ব সুদ ইত্যাদি, অর্থাৎ যেই খরচগুলো বাহিরে হবে সেই খরচগুলো এখানে যাবে। আর যেই খরচগুলো বাড়ির ভিত্তে হয় এমন খরচ আসবে না। ওর পরিবর্তে এই যে মেরামত রক্ষণাবেক্ষণ ১ নম্বরে দিয়ে দিন। তো এই সবগুলা যোগ কইরা আমরা কই গেলাম গা? ২য় ঘরে টাকা নিয়ে আসলাম। এখানে আমাদের উপরে যেই যে বার্ষিক মূল্য আছে, মোট ভাড়া মূল্য, এই ভাড়া মূল্য থেকে এটা বাদ দিয়ে দিমু। যা উত্তর বের হবে এটার নামই হলো ভাড়া হতে আয় বা ভাড়া হতে মোট আয়। ঠিক আছে? একদম সহজ জিনিস। তো অঙ্কে এতগুলো আইটেম কিন্তু থাকবে না। এগুলো জাস্ট আমরা এখন বুঝলাম দেখে অনেকগুলো আইটেম লিখছি। হয়তো আরো কিছু লেখা যাইতো। তো দেখেন এটা আপনাদের স্ক্রিনে এখন দেখা যাইতেছে। আশা করি সুন্দরভাবে বোঝা যাইতেছে। হ্যাঁ? সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। যাতে করে আপনারা পরে এটা খাতায় লিখে নিতে পারেন। এটা একটা রুলস। এই রুলস এর উপর ভিত্তি করেই কিন্তু অঙ্ক হবে। তো এটা লিখতে ভুল হইলে বা অঙ্ক না হইলে কিন্তু পরে অঙ্ক হবে না। তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। ঠিক আছে? তো স্ক্রিনশট নেওয়া হইলে সবাই একটু হাত নাড়ায় জানাবেন যে স্ক্রিনশট দেওয়া হইছে কিনা।
তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিবেন এবং যাতে আপনারা খাতায় লিখে রাখতে পারেন এবং এটা পড়তে পারেন। এক নজরে পড়লে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অঙ্ক করব বা আগামী ভিডিওতে আমরা অঙ্ক করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।